আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায়টা আজকে স্টার্ট করতে যাচ্ছি। ত্রিকোণমিতি অধ্যায়ের প্রথমে আমরা ত্রিকোণমিতি শব্দটা বিশ্লেষণ করব। ত্রিকোণমিতি শব্দটা এসেছে হলো ত্রিগোণমিতি শব্দ থেকে। তাহলে ত্রিকোণমিতি শব্দটা কোন শব্দ থেকে এসেছে? ত্রিগোণমিতি। ত্রিগোণমিতি, এখানে মেট্রিক শব্দের অর্থ হলো পরিমাপ। ত্রি শব্দের অর্থ হলো তিন, গণ শব্দের অর্থ হলো কোণ। তিন কোণ পরিমাপ, অর্থাৎ ত্রিকোণমিতি বলতে কি বোঝায় বা এটা দ্বারা কি বোঝায়, এই শব্দটা দ্বারা কি বোঝায়? তিন কোণ পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হলো ত্রিকোণমিতি। তাহলে তিন কোণ কার আছে? তিন কোণ আসলে ত্রিভুজের। আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে ত্রিভুজের কয়টা কোণ থাকে? একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা। তাহলে ত্রিভুজের কয়টা কোণ থাকে? তিনটা কোণ। তাহলে ত্রিভুজের তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা করে কে? ত্রিকোণমিতি। এখন আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এটি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর যেহেতু এই ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাই এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এটা আমি কিভাবে বুঝলাম? এটা আমি বুঝলাম হলো এই যে এই জায়গায় আমাদের বর্গক্ষেত্র বা ছোট করে আমাদের বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র আঁকানো আছে। এটা দ্বারা বোঝানো হয়েছে এইখানে হলো 90 ডিগ্রি বা সমকোণ আছে। তাহলে এই ত্রিভুজের একটি কোণ সমকোণ। তাহলে এই ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ। এবং এই ত্রিভুজের এই কোণ এবং এই কোণ অবশ্যই কি হবে? সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ কি? 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণ কে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এই ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের এই কোণ এবং এই কোণ কত হবে? সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণ হবে। তো এই কোণ, এখানে যে কোণ আছে এবং এখানে যে কোণ আছে এবং এখানে যে কোণ আছে, এই কোণকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। যেমন এই কোণকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এ কোণ। আবার সি কোণকে আমরা প্রকাশ করতে পারি এভাবে, এবং বি কোণকে আমরা প্রকাশ করতে পারি এভাবে। আবার এটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি, যেমন এ বি সি। আবার এখানে মাঝখানে কি আছে? বি, তার মানে বি কোণকে আমি নির্দেশ করতেছি। আবার যদি আসে এরকম এরকম যদি থাকে লেখা যে এ সি বি, এটা দ্বারা আমরা সি কোণকে নির্দেশ করতেছি, মানে মাঝখানে যেটা থাকবে সেই কোণকে আমরা নির্দেশ করতেছি। এ সি বি অর্থাৎ সি কোণকে আমরা নির্দেশ করতেছি। এছাড়া আমরা এছাড়া থাকতে পারে সি এ বি, এখানে মাঝখানে কি আছে? এ আছে, অর্থাৎ এ কোণকে আমরা নির্দেশ করতেছি। সি এ বি অর্থাৎ এ কোণকে আমরা নির্দেশ করতেছি। তো এভাবেও প্রকাশ করা হয়, কিন্তু সবচেয়ে বেশি প্রকাশ করা হলো গ্রিক অক্ষর দিয়ে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণগুলো কোন গ্রিক অক্ষর দিয়ে প্রকাশ করা হয় সেগুলো এখন আমরা দেখব। তো আলফা দিয়ে প্রকাশ করা হয়, এই চিহ্নটার নাম হলো আলফা। এগুলো সবই হলো গ্রিক অক্ষর। এটার নাম হলো বিটা, এটার নাম হলো গামা, এটার নাম হলো থিটা, এটার নাম হলো ওমেগা, এটার নাম হলো পাই। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হলো থিটা। আমরা প্রশ্ন সমাধান করতে বা বিভিন্ন সময় আমরা সবচেয়ে বেশি দেখবো হলো থিটা। তো তাহলে এই কোণটা কি? থিটা। এবং এই কোণটাও থিটা প্রকাশ করা হয়। তো সূক্ষ্মকোণগুলোকে বিভিন্ন গ্রিক অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, তার মধ্যে থিটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই গ্রিক অক্ষরকে বলা হয় থিটা।
তো এখন আমরা আসি যে একটা সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটা আমরা দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সমকোণী ত্রিভুজে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, এগুলো মানে চিহ্নিত করা বা চিহ্নিত করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। একটি সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটা সম্পূর্ণ নির্ভর করে এই কোণ এবং এই কোণের উপর। অর্থাৎ আমি কোন কোণকে বিবেচনা করতেছি বা কোন কোণের সাপেক্ষে বলতেছি সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখানে যখন আমরা এই কোণের সাপেক্ষে বলবো, তাহলে আমাদের লম্ব হবে এই কোণের ঠিক বিপরীত যে বাহুটা আছে এটা হবে লম্ব, এবং আমাদের এটা হবে ভূমি, এবং এই যে সমকোণটা আছে এই কোণের যে বিপরীত বাহুটা আছে এটা হবে অতিভুজ। এটা হবে অতিভুজ। অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ, এবং যে কোণটাকে বিবেচনা করতেছি যদি আমরা এই কোণকে বিবেচনা করি তাহলে আমাদের লম্ব হবে এইটা, এবং এটা হবে ভূমি, আর সমকোণের বিপরীত যে বাহুটা আছে এটা হবে অতিভুজ। আবার যখন আমরা এই কোণকে বিবেচনা করব, অর্থাৎ এই কোণের সাপেক্ষে বলবো, তখন আমাদের লম্ব হবে এইটা, ভূমি হবে এইটা, এবং এটা অতিভুজ হবে। এটা আমাদের অতিভুজ হবে, এটা অতিভুজ থাকবে, কিন্তু লম্ব এবং ভূমি এটা আমাদের এক্সচেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যখন আমরা এই কোণকে বিবেচনা করব তখন আমাদের এটা হবে লম্ব, অর্থাৎ এই কোণের বিপরীত যে বাহুটা আছে এটা হবে লম্ব। আর যখন আমরা এই কোণকে বিবেচনা করব, অর্থাৎ এই কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব, এবং এটা হবে ভূমি। আবার যখন এই কোণকে বিবেচনা করব তখন এই কোণের বিপরীত বাহু কোণটা এইটা, তাহলে এটা কি হবে? লম্ব হবে, এবং এটা কি হবে? ভূমি হবে। তো লম্ব এর অপর নাম হলো বিপরীত বাহু, এবং ভূমির অপর নাম হলো সন্নিহিত বাহু। অর্থাৎ যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি এবং এই কোণকে বিবেচনা করি, তাহলে আমাদের এবি হবে, এবি কত হবে? এইটা যদি আমরা থিটা বিবেচনা করি তাহলে এই কোণের বিপরীত কোণটা এবি, তাহলে এবি কি হবে? লম্ব। আর আমাদের এটা কি? এটা হলো সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে এই কোণের বিপরীত কি? এসি, তাহলে এসি কি হবে? এসি হবে সমকোণের বিপরীত যে বাহুটা আছে এটাকে বলা হলো অতিভুজ। ভুজ মানে হলো বাহু, অতি মানে হলো বড়, অর্থাৎ ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা? অতিভুজ। অতিভুজকে বলা হয় ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। অর্থাৎ সমকোণের যে বিপরীত বাহুটা থাকবে সেটা হলো অতিভুজ, আর অতিভুজ মানে হলো সবচেয়ে বড় বাহু। ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে অতিভুজ বলে। তুমি মেপে দেখতে পারো বা পরিমাপ করে দেখতে পারো যে ত্রিভুজের অতিভুজটাই সবচেয়ে বড় বাহু, লম্ব এবং ভূমি থেকে সবচেয়ে বড় বাহু কোনটা? অতিভুজ। তাহলে বিসি কত হবে? বিসি হবে হলো ভূমি। তাহলে এই কোণকে, এই সমকোণী ত্রিভুজে এটা যদি আমরা কোণ বিবেচনা করি বা এই কোণের সাপেক্ষে যদি বলি আমি, তাহলে এবি হবে, অর্থাৎ এই কোণের যে বিপরীত বাহুটা আছে এটা হবে লম্ব, আর সমকোণের যে বিপরীত বাহুটা আছে এটা হলো সমকোণ। এই কোণের বিপরীত বাহুটা অর্থাৎ এসি, এসি হবে অতিভুজ। আর অতিভুজ এটা হলো অতিভুজ এসি, অতিভুজের সাথে যে কোণটা বিবেচনা করতেছি এই কোণ বিবেচনা করতেছি, এর সাথে অতিভুজ থাকে, আর কি থাকে? ভূমি থাকে। অর্থাৎ এটা যদি অতিভুজ হয় তাহলে এটা কি হবে? অবশ্যই ভূমি হবে, কারণ অতিভুজ যে কোণটা বিবেচনা করতেছি তার সাথে অতিভুজ থাকে, তাহলে অতিভুজ আছে, আর একটা কি আছে? আর একটা আছে হলো ভূমি। তাহলে বিসি কি হবে? বিসি হবে হলো ভূমি। আবার যদি আমরা
একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যখন আমরা এই কোণকে বিবেচনা করব তাহলে আমাদের লম্ব হবে কোনটা? লম্ব হবে হলো এই কোণে ঠিক বিপরীত, অর্থাৎ বিসি হবে তখন লম্ব। আর অতিভুজ কোনটা হবে? অতিভুজ হবে হলো সবসময় হবে সমকোণের বিপরীত বাহু বা ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, এটা হবে তখন অতিভুজ, অর্থাৎ অতিভুজ কত হবে? এসি। এবং যেহেতু এটা অতিভুজ, এসি অতিভুজ, আর এটা কোণ বিবেচনা করতেছি, তার মানে এই কোণের সাথে কয়টা বাহু আছে? দুইটা বাহু, একটা অতিভুজ আর একটা কি আছে? ভূমি আছে। তার মানে এবি কি হবে? তখন এবি হয়ে যাবে হলো ভূমি। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা বলতে পারতেছি যে সমকোণী বিপরীত বাহুকে অতিভুজ বলে। ঠিক আছে, এটা অতিভুজ, এক্ষেত্রে এটা অতিভুজ হয়েছে, এক্ষেত্রে এটা অতিভুজ হয়েছে। কিন্তু আমাদের লম্ব এবং ভূমি এই দুইটার মধ্যে হলো এক্সচেঞ্জ হয়, অর্থাৎ আমরা কোন কোনটা বলতেছি যখন আমরা সূক্ষ্মকোণ এইটা বিবেচনা করব বা এইটা বলবো বা এইটাকে নির্দেশ করব, তখন আমাদের এটা হবে ভূমি, এটা হবে লম্ব। আবার যখন আমরা এই কোণকে বিবেচনা করব তখন এই কোণের বিপরীত, অর্থাৎ এই কোণের বিপরীত যে বাহুটা আছে এটা হবে লম্ব, এবং এই কোণের সাথে যে দুইটা বাহু আছে একটা হলো অতিভুজ আর একটা কি থাকবে? আর একটা থাকবে হলো ভূমি, তাহলে এটা হবে তখন ভূমি। তো এভাবে আসলে কোনটা লম্ব কোনটা ভূমি এটা বের করা যায়। তো এভাবে আসলে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি নির্ণয় করা হয়, এবং এখান থেকে আসলে খুবই গুরুত্বপূর্ণ কোনটা লম্ব কোনটা ভূমি, কারণ এটা নির্দেশ করা এবং চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।